নমস্কার, নিউজ 18 বাংলায় ডিজিটালে এই মুহূর্তে আমি এবং আমার সহকর্মী অতনু। রবিবার ছুটির দিন, এই প্রথম 1 ফেব্রুয়ারি রবিবারে বাজেট হতে চলেছে, কেন্দ্রীয় বাজেট 2026। এবং খুব ইন্টারেস্টিং যে রবিবার যেহেতু বাজেট হচ্ছে সেজন্য মার্কেট কিন্তু খোলা থাকছে রবিবার। ইয়েস, মার্কেট খোলা রাখা হচ্ছে, মানে বিশেষভাবে একটা পারমিশন নিয়ে মার্কেট খোলা রাখা হচ্ছে। এবার দেখতে হবে এই বাজেটটা কেমন হয়, সেই তার উপরে নির্ধারণ হবে মার্কেট উঠবে না নামবে, কারণ বাজারের অবস্থা খুব খারাপ। বাজারের অবস্থা খুব খারাপ। শেয়ার মার্কেটের কথা বলছিল অতনু। গত বছর, একটু বাংলায় ফিরে আসি একটু, গত বছর 2025-এ বিহার ইলেকশন ছিল বাজেটের সামনে। এবার এই বিহার ইলেকশনে মধুবনী শাড়ি পরে এসেছিলেন অর্থমন্ত্রী সীতারামন। এবার কি তাঁতের শাড়ি পরবেন? পশ্চিমবঙ্গে ইলেকশন, পশ্চিমবঙ্গকে কি ঢেলে দেবেন? ঢেলে দেওয়ার জায়গা কি আছে? মানে অর্থনীতির যে অবস্থা ভারতের এই মুহূর্তে, তাতে পশ্চিমবঙ্গ হচ্ছে পাখির চোখ। 26-এ টার্গেট বাংলা, লড়াই করছেন বিজেপি নেতারা। সেই জায়গায় পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই বন্দে ভারত স্লিপার প্রথম চালু হয়েছে, অমৃত ভারত দেওয়া হয়েছে অনেকগুলো। সেই জায়গা থেকে রেল বাদ দিয়ে অন্য কোনো জায়গায় কিভাবে পশ্চিমবঙ্গকে ঢেলে সাজাতে পারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী? না, এক্ষেত্রে আমার মনে হয় শুধু পশ্চিমবঙ্গের কথা ভাববেন না, তার কারণ তার আরো সঙ্গে আরো 4 4 রাজ্য আছে। আর এই যদি 5 রাজ্য দেখতে হয়, এই 5 রাজ্যের মধ্যে দক্ষিণের রাজ্য, উত্তর পূর্বের রাজ্য এবং অবশ্যই পাখির চোখ পশ্চিমবঙ্গ যেরকম বললে, তো এই সব কিছু দেখতে গেলে আম আদমির কথা প্রথমে ভাবতে হবে, মধ্যবিত্তের কথা ভাবতে হবে। আন্তর্জাতিক বাজারে যে অবস্থা, সেই বাজারের ছোঁয়াচ কাটিয়ে আম আদমিকে কিভাবে সুরাহা দেওয়া যায় সে কথা ভাবতে হবে, যদিও সেটা খুব কঠিন কাজ। প্রথমত, যে পরিমাণ আগের বাজেটে কর ছাড় দেওয়া হয়েছে তার থেকে বাড়তি সুবিধা যদি দিতে হয় তাহলে কোষাগারে টান পড়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে। দ্বিতীয়ত, এই যে জিএসটির পুনর্মূল্যায়ন করতে গিয়ে যেভাবে ছাড় দেওয়া হয়েছে, তাতে যদি আবার নতুন করে আরও ছাড় দিতে যায়, মানে যেরকম বলতো না যে জনমোহিনী বাজেট করতে গিয়ে, তাহলেও সমস্যা আছে। তাহলে কি করতে হবে? কারণ জিএসটি, এবং তুমি জিএসটির, আমি দামের কথা বলছি, জিএসটি কমানো হয়েছে, প্রচুর পরিমাণ কমানো হয়েছে বিভিন্ন জিনিসের ক্ষেত্রে, কিন্তু তারপরেও একটা অভিযোগ উঠে আসছে বারবার যে দাম কিন্তু সেভাবে কমেনি। এই যে দাম কমেনি, তার কারণ হচ্ছে আন্তর্জাতিক বাজার। আর এই আন্তর্জাতিক বাজারে ভারত এখন যথেষ্ট চাপে রয়েছে। খুব স্বাভাবিকভাবে যে পরিমাণ একের পর এক শুল্কের বোঝা চাপিয়ে যাচ্ছে। তবে এটা খুব ইঙ্গিতবাহী, এই বাজেট হওয়ার ঠিক 1 সপ্তাহ আগে প্রধানমন্ত্রী ঘোষণা করলেন যে এবার মাদার অফ অল ডিল আমরা করে ফেলেছি। তার প্রভাব পড়তে পারে কি? ইউরোপীয় চুক্তি যেটা হয়েছে সেটা কিন্তু এখনো চুক্তি হয়নি, সেটা মৌ হয়েছে, এগ্রিমেন্ট কিন্তু হয়নি। আমরা যে বিভিন্ন ইউরোপীয় দেশের সঙ্গে চুক্তি করব, সেই বিষয়টি একসাথে আসা গেছে এক জায়গায়, কিন্তু বিভিন্ন দেশের সঙ্গে কি চুক্তি হয়েছে? সেই বিভিন্ন দেশের সঙ্গে তো চুক্তি হয়নি। কোন কোন ক্ষেত্রে চুক্তি হবে সেগুলো ঠিক হয়েছে, কিন্তু আমেরিকা যেভাবে চাপ দিয়েছে, 100% শুল্ক, 50% শুল্ক, এই যে কালকে যে সমীক্ষাটা বেরিয়েছে ইকোনমিক সার্ভে, সেখানে তো পরিষ্কার যে চলতি অর্থ বছরের তুলনায় আগামী অর্থ বছরে আর্থিক বৃদ্ধির হার কমবে। মানুষ সুরাহা পাবে বলে আমার তো মনে হয় না, কারণ যে এখানে বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক, রপ্তানিতে ধাক্কা, যুদ্ধের আশঙ্কা, অনিশ্চিত পরিস্থিতি, ভারতের বাণিজ্য শরিক দেশগুলিতে বৃদ্ধির হার হ্রাস, তার মানে কতগুলো নেগেটিভ। সেই নেগেটিভগুলোকে বাঁচিয়ে সাধারণ মানুষকে সুরাহা দেওয়া কি করে সম্ভব? আসলে জওহরলাল নেহরু ইউনিভার্সিটির প্রাক্তনী নির্মলা সীতারামন, তিনি এই নিয়ে তো 9 বার বাজেট পেশ করছেন। একবারও কিন্তু নরেন্দ্র মোদী অমিত শাহকে হতাশ করেননি। প্রত্যেকবারই কিছু না কিছু একটা নতুন ট্রিক্স বার করেছেন, যেটা হাতে পেয়ে আম আদমি বাকি সব ভুলে গিয়েছে। আমরা যদি এই ঠিক গতবারের কথাই ভাবি, গতবার কি হলো না, গতবার এতটা ছাড় দেওয়া হলো, পরের এতটা ছাড় দেওয়া হলো, বাদ বাকি জায়গাগুলো যে মানে প্রত্যক্ষ কর পরোক্ষ করের যে হিসেবটা, সেই হিসেবটা অনেকটা গুলিয়ে গেল এবং সেখান থেকে দেখা গেল পরোক্ষ কর বেশি দিতে হচ্ছে। তাতে কিছু যায় আসে না, হাতে কত পাচ্ছি, আম আদমির হাতে কাঁচা টাকা বেশি আসছে। সুতরাং একটা ম্যাজিক তো কোনো না কোনোভাবে এবারেও দেখানোর চেষ্টা হবে, তার কারণ ওই যে 5 রাজ্যের ভোট। কিন্তু যদি যে ঘাটতির কথা একটু আগে অয়ন বলছিলে, যে গতকাল যে ডেটা বেরিয়েছে, সেই ডেটা বলছে এই ঘাটতি যদি মেটাতে হয় বা একপার থাকতে হয়, প্রতিরক্ষা খাতে, মানে স্ট্রাকচারাল পরিকাঠামো খাতে বিপুল পরিমাণে বিনিয়োগ আনতে হবে, বিপুল পরিমাণে পয়সা ঢালতে হবে।
সেই পয়সা যদি ঢালা যায় তাহলে দেখা যাবে ওভারঅল একটা সুবিধা হচ্ছে, সবারই হচ্ছে, সব শ্রেণীর মানুষেরই। সেরকম কোনো দিক কি কাল থাকবে বলে মনে হচ্ছে? পরিকাঠামো খাতে দেখো, পরিকাঠামো খাতে যেটা সেটা বলা হচ্ছে যে বাড়ি, মধ্যবিত্তকে বাড়ি বাজার টানতে একটা সুরাহা দেওয়ার দাবি জানিয়েছে শিল্পমহল। সেখানে কি হতে পারে? কর ছাড়ের সীমা বৃদ্ধি, এখনো পর্যন্ত ৪৫ লক্ষ টাকা পর্যন্ত দাম হলে পরে তা সাধ্যের আবাসন। এটা বলা হচ্ছে ৯০ লক্ষ টাকা পর্যন্ত যদি ছাড় দেওয়া যায়, কিন্তু সেইটা কারণ মধ্যবিত্ত এখন এই ২০২৫-২৬ দেখা গেছে যে আবাসন শিল্প ধাক্কা খেয়েছে। আবাসন, তার মানে তুমি যেটা বললে সেটাই ঠিক, কাঁচা টাকা আসছে, কিন্তু এই যে ছাড়ের ফলে যে টাকা আমি পাচ্ছি বা তুমি পাচ্ছ, মধ্যবিত্তরা পাচ্ছে, সেই টাকা খরচ হয়ে যাচ্ছে অন্য খাতে। এবং সেটাই তো মধ্যবিত্ত টাকা জমানোর যে সঞ্চয়ের যে বিষয়, সেই সঞ্চয়ের বিষয় থাকছে না। তুমি সোনা ১,৮৫,০০০ টাকা, রূপো কি অবস্থা, সেই জায়গা থেকে আমাদের ডলারের $১ এখন ৯২ টাকা। সেইখান থেকে পরিকাঠামো খাতেও যদি খরচ করতে হয়, সেইগুলো তো নির্দিষ্টভাবে আয় আসবে পরিকাঠামো থেকে, গড়তে হবে, কিন্তু তার আয় আসতে হবে তো। তাহলে সাধারণ মানুষকে যদি এটা বোঝানো যায় যে সেভিংসে টাকা রাখলে, বিভিন্ন রকম সেভিংসে যদি টাকা রাখা যায়, তাহলে তার সুদটা যদি বাড়িয়ে দেয়, সেই সুদ যদি বাড়িয়ে দেওয়া হয়, তাহলে কি মানুষ সেভিংসে বেশি টাকা রাখবে, অন্তত সোনার কথা না ভেবে, অ্যাসেটের কথা না ভেবে? সেটা হলে তো সরকারের লাভ হবে। সরকারের লাভ হবে, কিন্তু আরেক দিকে আমরা শুনছিলাম যে সরকার চায় শেয়ার বাজারে ঢুকুক মানুষ, শেয়ার বাজারে ঢুকুক। কিন্তু এখন ইদানিংকালে সত্যি তো তুমি যেটা বলছো, এফডিতে হোক, ফিক্সড ডিপোজিটে হোক বা রেকারিংয়ে হোক, সব জায়গায় সুদের হার অনেক কমে গেছে। এখন মানুষ বলছে ব্যাংকে টাকা রাখবো কেন, তাহলে আমার সিপ করা ভালো, আমার এসআইপি করা ভালো, আমার শেয়ার বাজারে টাকা ঢালা ভালো। কিন্তু শেয়ার বাজারেরও পরিস্থিতি যা, তাতে যে জেনজি বিশেষ করে যারা শেয়ার বাজারে আগ্রহী, যারা সিপে আগ্রহী, তারা এবার কি করবে? যদি না বাড়ানো হয় সঞ্চয়ের হার, সুদের হার, তাহলে জেনজিরাও বিপদে পড়বে, যে জেনজিদের কথা বারবার বলছেন নরেন্দ্র মোদী। রবিবার মানে হচ্ছে একটা বাজার করার দিন। হ্যাঁ, সপ্তাহের বাজার সবাই করেন, সেটা সবজি বাজার হতে পারে, মাছ মাংস ডিম, যাই হোক। বাজার করতে গিয়ে অন্তত যত দিন যাচ্ছে বাজেটে সুবিধা হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, জানার পরেও, বোঝার পরেও যারা বাজার করতে যান, ফেরার সময় দেখেন যে ওজন ছিল মানিব্যাগের, সেই ওজনটা তো নেই, বরং যে ওজনের বাজার করে আনা উচিত ছিল সেটা দিনের পর দিন কমছে। আম আদমির বাজার করতে গেলে, হেসেলে ঢুকতে গেলে যে সমস্যা হচ্ছে, যে পরিমাণ হু হু করে দাম বাড়ছে, এবং আন্তর্জাতিক বাজারের কথা মাথায় রেখেই বলছি, সেটা কমানোর কি উপায় থাকতে পারে বলে মনে হয়? এটাই তো, মানুষের হাতে টাকা আরও দিতে হবে, মানুষের বিশেষ করে মধ্যবিত্তের হাতে টাকার যোগান বাড়াতে হবে। সেই টাকার যোগান বাড়ানোর কৌশল নিশ্চয়ই আমরা দেখতে পাবো রবিবারে। কারণ তুমি যেটা বলছো, তার মানে তো তাই হচ্ছে যে আমার হাতে যে টাকা আসছে সেই টাকা আমার খরচ হয়ে যাচ্ছে বেশি। কারণ বাজেট মানে যে এটাও ঘটনা যে বাজেট মানে যে জিনিসপত্রের দাম কমবে, সেটা হবে না। হয়তো মোবাইলের দাম কমলো, হয়তো ল্যাপটপের দাম কমলো, কিছু কিছু ক্ষেত্রে এই গ্যাজেটের দাম কমলো, গম, আটা, চিনি, এগুলোর তো দাম বাজেটের ওপরে নির্ভর করবে না। তো একটা লক্ষ্যমাত্রা যে কিভাবে আগামী 1 বছর দেশের অর্থনীতি চলবে, এবং এই অর্থনীতির সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা জড়িয়ে রয়েছেন তারা চলবে। তো শুরুই করেছিলেন রাজ্য দিয়ে। আমি যদি রাজ্যের প্রসঙ্গে আসতে গিয়ে প্রথমেই মেট্রোর কথা বলি, মেট্রোর জন্য কোনো সুখবর থাকবে বলে মনে হয়? এবার মেট্রোর জন্য সুখবর থাকতে পারে, কারণ মেট্রোর আর বেশি কাজ বাকি নেই। চিংড়িহাটা যে বাকিটা ছিল, সেই চিংড়িহাটারও হাইকোর্ট সমাধান করে দিয়েছে। এবার চিংড়িহাটাটা হয়ে গেলে রাজারহাট পর্যন্ত যেতে তো খুব একটা বেশি সময় লাগার কথা নয় কাজের ক্ষেত্রে। সেই জায়গায় এমনিতেও রেলের বাজেট আলাদা করে হয় না, রেলের ভাড়া আলাদা করে বৃদ্ধি হয় না, যখন তখন হয়। মেট্রো কাজের যে বরাদ্দ, সেই বরাদ্দ বাজেটে থাকে, কিন্তু তা মাঝে মধ্যে কম হয়, আবার দেখা যায় আবার বেশি হচ্ছে। আমার মনে হয় যেহেতু এটা পশ্চিমবঙ্গে এবার বিধানসভা নির্বাচন, আমার মনে হয় মেট্রোর কাজে যাতে ত্বরান্বিত হয়, তাড়াতাড়ি হয়, সেই হিসেব থাকতে পারে। এই যে ট্রেনের প্রসঙ্গ হঠাৎ মনে পড়লো, সেটা হচ্ছে কিছুদিন ধরেই বিভিন্ন জায়গায় শুধুমাত্র যে কংগ্রেস বা তৃণমূল তা নয়, বিজেপি বিরোধী বিভিন্ন দলগুলো
এই বন্দে ভারত স্লিপার নিয়ে বলে আসছে। বন্দে ভারত স্লিপার যেটা ম্যাজিক পয়েন্ট ছিল, যেটা থেকে হয়তো অনেক পয়েন্ট পেয়ে যেতে পারতো মোদী সরকার এবং এই 5 রাজ্যে ভোটের আগে অনেকটা সুবিধা হতে পারতো, কোথাও যেন সেই সুবিধাটা পাচ্ছে না। কেন পাচ্ছে না? তার কারণ হচ্ছে বন্দে ভারত স্লিপার একটা শ্রেণীর মানুষের জন্য, যারা ফ্লাইটে না গিয়ে বন্দে ভারতে যাবেন, ফ্লাইটে যাওয়ার মতো পয়সা তাদের কাছে রয়েছে, আম আদমির জন্য নয়। তো এবার এই আম আদমির জন্য কিছু করে না সরকার, এই ট্যাগ যখন লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, তখন কি লোকাল ট্রেনের জন্য বা যাত্রী সুরক্ষার কথা ভেবে কিছু বাড়তি খরচের কথা এই বাজেটে থাকবে? বন্দে ভারতে তুমি বলছো, বন্দে ভারত স্লিপারে অনেকেই বলছেন যে ফার্স্ট ক্লাস এসি সেটা বোধহয় 4,000-এরও বেশি টাকা দাম টিকিট। তা আমি গুয়াহাটিতে আর 2,000 টাকা যদি বেশি দিই, তাহলে তো গুয়াহাটিতে আমি দিনের দিন পৌঁছে দিনের যাচ্ছি, দিন পৌঁছে 2 ঘন্টার যাচ্ছি। মধ্যে। একদম, সেখানে বন্দে ভারতে যাব কেন? 3,000 টাকা যদি 2 টিয়ার এসি হয়, তাহলে আর 3,000 টাকা দিতে আমার অসুবিধে কোথায়? ফ্লাইটে যদি আমি আগে থেকে টিকিট কেটে রাখি। সেই কারণে আমার মনে হয় বন্দে ভারতটা বোধহয় সেইভাবে ভায়াবল হলো হ্যাঁ, না। কিছুটা ব্যাকফায়ার তো করছেই। তো সেই জন্য আমার মনে হয় যে এবার হয়তো আম আদমির কথা ভেবে, মানে লোকাল ট্রেনে হয়তো একটা ছাড়ের ব্যবস্থা করা হলো, বা এসি লোকাল ট্রেন আরো বাড়ানো হবে, হলো। এদিকটা ভাবা হবে, লেডিস স্পেশালের কথা হয়তো ভাবা হবে, এবং যাত্রী সুরক্ষার কথা হয়তো ভাবা হবে। অন্তত রেলের জন্য এটুকু বাজেট তো এবার দিতেই হবে, যাতে অন্তত এটুকু বোঝাতে পারে এই সরকার যে আমরা আম আদমির কথা ভাবি, সবার কথা ভাবি, এই যে corporate-এর কথা না। আমরা যেটা বলছিলাম না যে দাম, আমরা আজকে আমদানির খরচ বাড়ছে, আমাদের আমদানির খরচ বাড়ছে। আমরা রপ্তানি করছি, সেই রপ্তানিতেও শুল্ক চাপছে। তাহলে তো বিরাট বোঝা এই মুহূর্তে। ভারতে বিদেশ থেকে আসা প্রধান পণ্যগুলির তালিকায় রয়েছে অশোধিত তেল, সোনা, কয়লা। মানে আমরা এখনো তেলে স্বাবলম্বী নই। রাশিয়া থেকে তেল কিনছি বলে আমাদের এখন আমেরিকা বিরাট চাপ দিচ্ছে, এবং আগামী দিনে হয়তো আমেরিকার সঙ্গে আমাদের ডিল হওয়া সম্ভব, যা বলা হচ্ছে। হতেই হবে, না হলে ভেনিজুয়েলা থেকে তেল নিতেই হবে। ভেনিজুয়েলাই আমাদের প্রধান মুখ্য তেল সরবরাহকারী ছিল, আর ভেনিজুয়েলা থেকে নিলে পরে আমেরিকার প্রভাব তো থাকবেই। আর সেখানে রাশিয়া থেকে তেল না নিলে পরে আগামী দিনে তাহলে আমাদের উপরে চাপ আরও বাড়বে, আর তেলের দাম বাড়লে সব দামই বাড়বে। এবার সোনার দাম, অশোধিত তেল, সোনা, কয়লা, প্লাস্টিক, লোহা, ইস্পাত, এইগুলোর দাম বাড়ার আশঙ্কা কিন্তু করছেন বিশেষজ্ঞরা। কিন্তু এর পাশাপাশি আমি বলবো যে প্রতিরক্ষা খাতেও কিন্তু এবার ভালো বরাদ্দ করতে হবে। তার কারণ আমাদের মনে রাখতে হবে, কিছুদিন আগে এই যে অপারেশন সিঁদুর, সে অপারেশন সিঁদুরে আমরা যে অস্ত্রগুলো ব্যবহার করেছি বা যে ফাইটার প্লেনগুলো ব্যবহার করেছি, সেগুলোর তো ডেট এক্সপায়ার করে গেল। মানে সবাই দেখে ফেললো। যুদ্ধের নিয়মই হচ্ছে যে একবার যদি কেউ অস্ত্র রিভিল করে ফেলে, তাহলে সেটা ব্যাকডেটেড হয়ে গেল, ব্যাটেল টেস্টেড হয়ে গেল। তাহলে নতুন কিনতে হবে। এই নতুন কেনার জন্য আরও টাকা দরকার। এবং ইতিমধ্যেই ইন্ডিয়ান এয়ারফোর্স তারা একটা প্রস্তাব দিয়েছে যে আমাদের 5th জেনারেশন দরকার নেই, আমাদের এই 4.5 জেনারেশনের রাফাল আরও বেশি পরিমাণে দরকার। তো সেটার জন্য প্রচুর পরিমাণে টাকা লাগবে। অপারেশন সিঁদুরের পর এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে মনে হয় না যে প্রতিরক্ষা খাতে হয়তো অনেক টাকা প্রতিরক্ষা খাতে তো অনেক টাকা বরাদ্দ করার দরকারই, কারণ যা পরিস্থিতি এই মুহূর্তে, তাতে বাংলাদেশ অশান্ত। বাংলাদেশ কি করতে পারে না করতে পারে সেই হিসেবে না গিয়ে বলছি, পাকিস্তান বাংলাদেশের সঙ্গে ব্যাপক সখ্যতা। পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী, জঙ্গি ঘাঁটি, আইএসআই, তারা ওখানেই ঘাঁটি গেড়েছে বাংলাদেশে। উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো সব গিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। ওদিকে তুমি নেপাল এখনো অশান্ত, পাকিস্তান তো বসেই আছে, চীন আছে। এই পরিস্থিতিতে আফগানিস্তান কি আমাদের পাশে দাঁড়িয়ে কি হবে, কি উপকারটা করবে? বরং আমরা আক্রমণে বেশি থাকবো কিনা, এই জঙ্গি গোষ্ঠীগুলোর অত্যাচারে বেশি অশান্ত থাকবে কিনা ভারত, এইটা আমাদের ভাবাচ্ছে। এবং সেই দিক থেকে তুমি যেটা বললে, প্রতিরক্ষা খাতে আরও বেশি বরাদ্দ হওয়া উচিত এই মুহূর্তে ভারতের নিরাপত্তার জন্য। এবং আমরা দেখলাম যে গত দুটো বাজেটে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে যারা স্টার্ট আপ করছেন, স্টার্ট আপের জন্য। এটা নিঃসন্দেহে জেনজির কথা ভেবেই সেখানে হয়তো এবার বরাদ্দ আরও বাড়ানো হতে পারে। আর দ্বিতীয়ত, যখন আমরা একটা বড় চুক্তির মধ্যে ঢোকার চেষ্টা করছি, খুব স্বাভাবিকভাবে ইউরোপীয় দেশগুলো আমাদের কাছ থেকে কৃষজ পণ্য নিতেই বেশি আগ্রহী, এবং এখান থেকে চিপ লেবার বলা হয়, সে চিপ লেবার নিতেই বেশি আগ্রহী হবে। তো কৃষজ পণ্য যদি বেশি নিতে হয়, তাহলে কৃষি খাতে বিপুল পরিমাণ বাজেট বরাদ্দ করতে হবে। আর্থিক সমীক্ষায় তার উল্লেখও আছে, কর্মসংস্থান নিয়ে উল্লেখ আছে, কৃষি নিয়ে উল্লেখ আছে। এবং শিল্পমহল যেটা চাইছে, যে শিল্পমহল চাইছে কাজ তৈরি, আরও কাজ তৈরি হোক, তাহলে বেকারত্বের হার কমবে, তাহলে আরও কাজ তৈরি হবে। গিগ কর্মীদের যেমন
ধর্মঘট হলো। এই ধর্মঘটের ফলে দেখা গেল যে ওই শিল্পটায় প্রচুর ক্ষতি হয়েছে। এবার এই গিগ কর্মী না স্থায়ী, এখন বেশিরভাগই অস্থায়ী, বেশিরভাগই হচ্ছে কন্ট্রাকচুয়াল কাজ। সেই কন্ট্রাকচুয়ালের কাজ বাড়বে না স্থায়ী কাজ বাড়বে, এইটাই এখন প্রশ্ন। শিল্পমহল চাইছে আরও কাজ তৈরি, সেই কাজ তৈরি করতে গেলে পরিকাঠামো বৃদ্ধি করতে হবে, ম্যানুফ্যাকচার আনতে হবে, ইন্ডাস্ট্রি। সেই ইন্ডাস্ট্রি আদৌ আসবে কিনা আমাদের এখানে, এটাও একটা বড় প্রশ্ন। আসলে ঘুরে ফিরে আমাদের এবারের এই বাজেট, মানে আমরা নিঃসন্দেহে বলতেই পারি যে নির্মলা সীতারামনকে এই বাজেট পেশ করার আগে সবচেয়ে বেশি ভাবাচ্ছে একদম। বিশ্ব বাজার। কারণ আমরা দেখছি যে যখন আমেরিকা আমাদের উপর বাড়তি শুল্ক চাপিয়ে দিয়েছে, জুয়েলারি থেকে শুরু করে মেডিসিন থেকে শুরু করে যে শিল্পগুলো যেগুলো আমরা এক্সপোর্ট করতাম, একদম। সেই ক্ষেত্রে এক্সপোর্ট করার পরিমাণ অনেকটা কমে গেছে। এবার যে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা সেগুলো এক্সপোর্ট করতেন, তাদের তো কিছুটা ছাড় দিতে হবে দেশে তাদের বাজার করার জন্য। আমার ধারণা যে তাদের জন্য একটা বিরাট ছাড়ের ব্যবস্থা রাখতে হবে, তা না হলে তারা এবার তাদের ব্যবসা যদি গুটিয়ে যায়, তার প্রভাব পড়বে জিডিপিতে। তো ব্যবসা তো তারা গোটাবেন না, সরকারও তা চায় না। বরং বাইরে যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটা যাতে কোনোভাবে মেকআপ করা যায় দেশের মধ্যে, তার একটা সংস্থান বোধহয় কালকের বাজেটে দেখানো হবে। এবং আরও বেশি হতে পারে, গিগ কর্মীদের মজুরি বৃদ্ধির একটা প্রস্তাব থাকতে পারে। কারণ এই যে তুমি বলছো জেনজি বা এই অল্প বয়সী ছেলেমেয়েরা তো এখন এই গিগ কর্মীর হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেমেয়ে কাজ করছে, তাদের মজুরি বৃদ্ধির একটা প্রস্তাব থাকতে পারে, তাহলে তাদের হাতে টাকাটা আসবে। সেইখান থেকে আমার মনে হয় যে আসলে একটা চ্যালেঞ্জ সীতারামনের কাছে, এই বাজেটটা বড়সড় চ্যালেঞ্জ, বা প্রধানমন্ত্রীর কাছেও। কারণ এই যে তুমি বললে বিশ্ব, একেবারেই তাই, যুদ্ধ হচ্ছে, ওর সঙ্গে যুদ্ধ, ওর সঙ্গে যুদ্ধ, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, ইসরায়েল ইরানের যুদ্ধ, ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধ, আমেরিকাও ঢুকে পড়ছে, একটা অশান্ত পরিস্থিতি। সেই অশান্ত পরিস্থিতি যতদিন থাকবে আমাদের অর্থনীতি, হ্যাঁ 140 কোটির দেশ, তাই আমরা হয়তো এখনো পর্যন্ত টিকে আছি। এবং সেই প্রণব মুখোপাধ্যায়ের আমলে তোমার মনে আছে যে তিনি যখন অর্থমন্ত্রী ছিলেন, পি চিদম্বরম যখন অর্থমন্ত্রী ছিলেন, তখন বিরাট মন্দা এসেছিল বাজারে, কিন্তু আমাদের অর্থনীতির ভিতটা অনেক শক্ত বলে আমরা সেই মন্দার নেতিবাচক প্রভাবে থাকিনি। এবং তারপরে তো আরও উন্নতি হয়েছে আমাদের অর্থনীতিতে, এবং আমরা দাবিও করি যে আমরা বিশ্বের 4র্থতম অর্থনৈতিক দেশ হতে চলেছি, শক্তিশালী। সেই ক্ষেত্রে গোটা বিশ্বে যে নেতিবাচক একটা বিষয় চলছে, তার প্রভাব কাটিয়ে কিভাবে রবিবারে বাজেটটা পেশ করবেন, সেটাই বিরাট দেখার। তবে অয়ন, সবশেষে একটা কথা বলা লোভসা আমি সামলাতে পারছি না। আমার কোথাও যেন মনে হচ্ছে যে বাজেট মানে তো বিভিন্ন খোপে কিছু টাকা রেখে দেওয়া, যাতে আগামী 1 বছর সেই টাকা দিয়ে কাজ করা যেতে পারে। এবার বোধহয় একটা ক্ষোভ বাড়ছে খুব ইন্টারেস্টিংলি। এই জেনজির কথাই যখন বলছো, তখন বারবার উল্লেখ করতে হবে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম মেধা। সেটাও অর্থনৈতিক সমীক্ষায় দেওয়া হয়েছে, এআই বিস্তারে জোর সমীক্ষা। সেক্ষেত্রে হয়তো এই এআই এর জন্য বা কৃত্রিম মেধা কিভাবে কাজ করবে বা কিভাবে ট্রেনিং নেওয়া হবে কৃত্রিম মেধার, সেটার জন্য একটা অ্যালোকেশন থাকবে বাজেটের, এবার মনে হয়। আসলে সাধারণ মধ্যবিত্তের একটাই লক্ষ্য থাকে এই বাজেটে, আয়কর। তুমি যেটা বললে 2025-এ যেভাবে আয়করে ছাড় দেওয়া হয়েছে, এই আয়করে ছাড় কি আরো বাড়বে? জনমোহিনী বাজেট, একটাই আকর্ষণ থাকে এই বাজেটের, সাধারণ মানুষ একটার জন্যই অপেক্ষা করেন, টিভিতে চোখ রাখেন, এবং সেটা অনেক পরে গিয়ে নির্মলা সীতারামন ঘোষণা করেন। সেইখানে কি করের ছাড় আরও বাড়বে নাকি একই রাখবেন? কারণ যদি বাড়ে তাহলে রাজস্ব ঘাটতি। নিঃসন্দেহে আরও যদি ছাড় দিতে হয় তাহলে রাজস্বের ঘাটতি হবে। কারণ এখনই যে হিসেব বলছে, তাতে যেভাবে 1 বছর চলেছে বিশ্ববাজারের নিরিখে যদি আমরা এখন দেখতে যাই, তাহলে আগামী 1 বছর এই হারেই যদি আমরা চলি, তাতেও আমাদের একটা ঘাটতি থাকছে। সুতরাং এরপরেও যদি আমরা ছাড় দিতে যাই জনমোহনী বাজেট করতে গিয়ে, তাহলে সত্যি এবার কোষাগারে টান পড়বে। তো এবার সেটাই দেখা যাক বহি খাতায় কি থাকে। কিন্তু কি উপায়, মানে অতনু, একটা বিষয় হচ্ছে যে ডলারের দাম এইরকম 92 টাকা $1 দাম। আমরা রফতানি করতে গিয়ে তো বিরাট ধাক্কা খাচ্ছি নিশ্চয়ই, নিঃসন্দেহে প্রচুর টাকা চলে যাচ্ছে আমাদের। ডলার আরও বেশি, বৈদেশিক মুদ্রা, আমরা জানি বৈদেশিক মুদ্রা যত বেশি থাকবে আমাদের সঞ্চয়ে, তত আমরা বেশি লাভবান হব অর্থনীতিতে। এবং তার সঙ্গে সঙ্গে আমদানি এবং রফতানিতে আমার শুল্ক কম থাকবে। এইটা কিভাবে সামলাবেন? এটা সামলানোর একটা সহজ উপায় হচ্ছে, যদি আমি পরিকাঠামো ঠিকমতো করতে পারি, যে জন্যই প্রথমে বলছিলাম যে পরিকাঠামো খাতে হয়তো সবচেয়ে বেশি টাকা এবার দেওয়া হবে। পরিকাঠামো যদি ঠিকঠাক করতে পারি, তাহলে আমি বিদেশি সংস্থাগুলোকে বলতে পারবো যে আমার দেশের পরিকাঠামো এই রয়েছে, তোমরা এখানে এসো, তোমরা এখানে ব্যবসা করো,
তাতেই আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের সবচেয়ে সহজ উপায় থাকবে এবং সবচেয়ে বেশি পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনের উপায় থাকবে। পরিকাঠামো ঠিক করতে হবে, যোগাযোগ ব্যবস্থা ঠিক করতে হবে, তৃতীয়ত শিল্প পরিবেশ তৈরি করে দিতে হবে। এই শিল্প পরিবেশ তৈরি করাটা একদিনের কাজ নয়, কিন্তু যদি এখন থেকে শুরু করে তাহলে হয়তো আগামী 2-3 বছর পরে একটা বিশ্ববাজারে ভারত এখনো পর্যন্ত একটা মারাত্মক জায়গা, যাকে চ্যালেঞ্জ করার ক্ষমতা চীনেরও নেই, তো এর থেকেও বড় একটা পরিসর তৈরি হয়ে যাবে, যার জন্য হয়তো ভারতের জায়গায় থাকবে, কিন্তু এদিক থেকে চীন চাইছে ভারতে ব্যবসা করতে, এদিকে হ্যাঁ। রাশিয়া চাইছে, এদিকে ইউরোপীয় ইউনিয়ন চাইছে, আমেরিকাও চাইছে। কারণ 140 কোটির বাজার কোথায় পাবে? এবার যদি পরিকাঠামো ঠিকঠাক হয়ে যায় তাহলে এই পুঁজির পরিমাণ আরো বাড়বে, তাতেই আমাদের অর্থনীতির লাভ হবে। দেখা যাক আগামী রবিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামন কি বাজেট পেশ করেন। আমাদের মধ্যবিত্তেও, যারা মধ্যবিত্ত, যারা মাইনের ওপরে নির্ভর করি, কর ছাড়ের ওপরে নির্ভর করি, আমাদের কি চওড়া হাসি হাসতে দেবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী? আরও চওড়া হাসি, কিন্তু সেই যে আরও চওড়া হাসি হাসতে গিয়ে আমাদের অন্য দিক থেকে খরচ বেড়ে যাবে না তো? আমরা মুগ্ধ হয়ে যাই যখন করের বোঝা যখন কমে, কিন্তু তারপরে দেখি সেই টাকা তো গঙ্গার ঘুরপথে অন্য দিক থেকে জলের টাকা মতো, চলে যাচ্ছে। স্রোতের মতো চলে যাচ্ছে। দেখা যাক সেই দিক থেকে কোনো ছাড় দিতে পারেন কিনা। তবে অর্থনীতি আমাদের এখনো ঠিকঠাক আছে এবং সেই অর্থনীতি নিয়ে আমরা হয়তো লড়াই করতে পারবো। আর আপনাদের যা যা মনে হবে আপনারা কমেন্টে লিখতে থাকুন, মানে আপনারা যেরকম ভাবছেন। এরপর যখন বাজেট পেশ হয়ে যাবে তারপরে আমরা আবার না হয় বসবো, একদম। আবার না হয় আমরা আমাদের মতো করে বাজেটকে কি পেলাম না তা নিয়ে কথা হবে। এবং আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্ন করে রাখুন কমেন্ট বক্সে এবং আমরা তার উত্তর দেবো।